এই চলতি বিপিএল তো বটেই, গত বেশ কিছুদিন ধরে আমাদের ক্রিকেটের সম্ভবত অন্যতম একটা আলোচিত চরিত্র আব্দুল গাফফার সাকলান। আমাদের যেটা হয়, আমাদের তো ক্রিকেট আসার সোর্স খুব বেশি না। ওই ঘুরে ফিরে বেশিরভাগের গল্প একই। কোনোভাবে কষ্ট করে কোনো একাডেমিতে যায়, তারপরে বিকেএসপি, তারপরে বয়সভিত্তিক দল, সেখান থেকে জাতীয় দল। আর যদি বা কেউ মফস্বল থেকে আসে, সেও আসলে হয় ঢাকার কোনো বড় ক্লাবে খেলার পাশাপাশি বয়সভিত্তিক দল, সেখান থেকে জাতীয় দল। মানে গল্পটা এর বাইরে আপনি খুব একটা খুঁজে পাবেন না। ইভেন এই যে মুস্তাফিজ বা এরকম যে প্রতিভা আছে, আগে আমাদের রুবেল ছিল, এরাও কিন্তু একটা পর্যায়ে বয়সভিত্তিক দলে খেলে, মানে সরাসরি প্রমিনেন্ট কোনো ক্লাবে হয়ে খেলে শুরু করছে। প্রথমে বয়সভিত্তিক দলে খেলছে, বড় ক্লাবে খেলছে, খেলে শুরু করছে। কিন্তু সাকলায়ন সেই জায়গাটা একটা বিরল ব্যতিক্রম। যদিও একটু মানে ভুলভাবে বলা হচ্ছে যে সে সোজাসুজি টেপ টেনিস থেকে উঠে আসছে, নট নেসেসারি। সে টেপ টেনিসেই ক্যারিয়ার শুরু করছিল, মানে খেলা শুরু করছিল, কিন্তু গত 5-6 বছর ধরে সে ঢাকায় বিভিন্ন স্তরে ক্রিকেট খেলতেছে। থার্ড ডিভিশন খেলতেছে, সেকেন্ড ডিভিশন খেলতেছে, ফার্স্ট ডিভিশন খেলতেছে। দেখেন, এখনো পর্যন্ত এই ছেলেটা প্রিমিয়ার লিগে খেলতে পারে নাই। এর মধ্যেই খুব বিস্ময়করভাবে, যেটা বাংলাদেশের ক্রিকেটে খুবই বিরল ব্যাপার, সে বাংলাদেশে এ দলের হয়ে খেলে ফেলছে। এবার বিপিএল খেলতে নামছে এবং দুই জায়গায় সে মোটামুটি তার বোলিং দিয়ে চমকায় দিছে। অনেক গাদা গাদা উইকেট নিচ্ছে তা না, উইকেট তো সে নিচ্ছেই। তো এমার্জিং ক্রিকেটে বাংলাদেশে এ দলের হয়ে খেলতে গিয়ে ওখানে উইকেট নিচ্ছে। এখানে বিপিএলেও লাস্ট ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। কিন্তু এইটার জন্য সাকলাইনে নিয়ে এত কথা হচ্ছে না। প্রথমত ওই যে বললাম যে একটা নেগেটিভ অ্যাপ্রোচে কথা হচ্ছে, যে সে টেনিস থেকে আসছে। আরেকটা হচ্ছে তার ওই যে ইকোনমি বোলিং করার ব্যাপারটা এবং তার নানা রকম বোলিং ভেরিয়েশন। তো আজকে আমরা একটু সাকলাইনের গল্প শুনি, যে সাকলাইন আসলে এই সো কল্ড টেপ টেনিস থেকে আসা এবং টেপ টেনিস তাকে কিভাবে উপকৃত করছে, টেপ টেনিসই যে তাকে আসলে এই ভেরিয়েশনগুলো শিখাইছে, সেই ব্যাপারগুলো একটু আজকে আমরা গল্প করি। দেখেন, শুরুতে একটা জিনিস বলি, টেপ টেনিস নিয়ে আমাদের এই সিভিল সোসাইটি, ক্রিকেটের যে সিভিল সোসাইটি, এখানে একটা নাক সিটকানো ব্যাপার আছে, যে টেপ টেনিস যারা খেলে এরা ভালো ক্রিকেটার না। হ্যাঁ, আমিও মনে করি আদর্শগত জায়গা থেকে যে যারা প্রপার ক্রিকেটের খেলোয়াড় তাদের টেপ টেনিস খেলা উচিত না। একবার আপনি প্রপার ক্রিকেটে চলে আসলে আপনারা টেপ টেনিস খেলা উচিত না। এখন এই মনে করাটা সবার উপরে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। এটা কারণ আমাদের দুর্বল ক্রিকেট স্ট্রাকচার। দেখেন, আমি যখন জাতীয় দলের একজন তারকারে নিয়ে বলি যে অমুক খ্যাপ খেলে টেপ টেনিসে, নাম বলতেছি না কারণ, সেই জন্য তার ব্যাটিং এর ক্ষতি হচ্ছে, তখন ওটা ঠিক আছে, তাকে আটকানো যায়। কিন্তু আমরা যখন এই জাতীয় ছেলের কথা বলি না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে, এদের টেপ টেনিস খেলা ছাড়া কিছু করারই নেই। মানে কোনোভাবে এরা বেঁচে থাকতে পারবে না। আপনারা শুনলে অবাক হবেন যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে একটা ছেলে এই সিজনেই কয়টা ম্যাচ খেলে কয় টাকা ইনকাম করে, তা দিয়ে কোনোভাবে ঢাকা শহরে ওই কয় মাসও জীবন ধারণ করা সম্ভব না। 1 বছরের চিন্তা বাদ দেন। মানে এরকম কেস বহু আছে, যে ছেলেটা বছরের পর বছর বিনামূল্যে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলে যাচ্ছে। এছাড়া 20,000 টাকার বিনিময়ে খেলা, 30,000 টাকার বিনিময়ে খেলা। এখন আপনি কি আশা করেন, বা আমরা কি আশা করি যে ওই টাকা দিয়ে তার সারা বছর চলবে? যদি তাকে আমরা ক্রিকেটার হতে বলি, তার পক্ষে তো অন্য কোনো আয়ও যাওয়া সম্ভব না এগুলো ছেড়ে ছুড়ে, যদি ক্রিকেটার হতে চায়। ফলে এই ডিভিশনগুলোতে, প্রিমিয়ার লিগের নিচে বা অন্তত সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে খেলোয়াড়দের অন্যতম জীবন ধারণের উপায় হচ্ছে টেপ টেনিস। এবং বাংলাদেশে আপনারা জানেন, ঢাকার বাইরে এটা একটা আলাদা জগৎ, অন্যরকম একটা জগৎ। এই জগতে অনেক বড় বড় সুপারস্টার আছে, তাদের নিয়ে আমি ভাবছি যে একদিন একটা কন্টেন্ট করব, আমাদের টেপ টেনিসের যারা মহাতারকা। তো এই টেপ টেনিস আসলে এদেরকে আহ জীবিকার একটা উপায় করে দিছে। ফলে টেপ টেনিস খেলে বলে খারাপ, টেপ টেনিস থেকে আসছে বলে ওর দিকে একটু নাক উঁচু করে তাকাতে হবে, এগুলোও যেমন ঠিক না। আবার এটাও ঠিক যে যারা একবার টপ লেভেলে আয় করা শিখে গেছে, টপ লেভেলে খেলতেছে, তাদেরকে ওই স্যাক্রিফাইসটা করতে হবে। এগুলো আলোচনা আমরা পরে করব। এখন আমরা একটু আলোচনা করি এই যে সাকলাইন ছেলেটা, এই ছেলেটা যে ইউনিক পেস বোলিং এর একটা বৈশিষ্ট্য নিয়ে আসছে, এটার সঙ্গে টেপ টেনিসের রিলেশনটা কি? সাকলাইন হচ্ছে সৈয়দপুরের ছেলে, মোস্ট প্রবলি একটু নিডি ফ্যামিলির ছেলে।
তো ও ওই ছোটবেলা থেকেই টেপ টেনিস খেলতো, টেপ টেনিসটাই তার একটা সময় জীবিকা হয়ে উঠলো। তখন তার কিছু বড় ভাইয়ের পরামর্শে, স্থানীয় পেসারদের পরামর্শে সে ক্রিকেট বলেও খেলা শুরু করলো। ক্রিকেট বলে ভালো করাতেই সে ঢাকায় আসলো, এসে গত ৪-৫ বছর ধরে যেটা বললাম থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এগুলো খেলতেছে। কিন্তু তার মূল ওই বাকিদের মতো মূল জায়গা এখনো টেপ টেনিস। এখন কিনা জানি না, এই গত ৫-৬ মাস কিনা জানি না, কিন্তু মূল জায়গাটা ছিল টেপ টেনিস। ফলে তাকে ওই টেপ টেনিসের তারকা হিসেবে পরিচয় করায় দেওয়া হয় এবং সেটা সম্প্রতি প্রেস কনফারেন্সে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে সে ব্যাপারটা ভালোভাবে নেয় না। কারণ ওই যে উন্নাসিকতাটা ওরা টের পায় তো, যে টেপ টেনিস তারকাদের ক্রিকেট সিভিল সোসাইটি খুব ভালোভাবে নেয় না। এই মিলে একটু আছে, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে, এবং ওর গল্প শুনে যেটা বুঝছি, যে টেপ টেনিস ওকে খুব উপকৃত করছে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেটা প্রায় বলি যে ব্যাটসম্যানদের ক্ষতি করে, আর বোলার হিসাবে সাকলায়েন্টের দারুণ উপকার করছে। সেটা কি, টেপ টেনিস খেলাটা আপনারা, আমি জানি আপনারা যারা আমার ভিউয়ার তাদেরও অনেকেই টেপ টেনিস খেলেন রেগুলার। ফলে আপনাদেরকে এটা বুঝায় বলার দরকার নাই যে টেপ টেনিস হচ্ছে মূলত ব্যাটসম্যানদের খেলা। টেপ টেনিসে বোলারদের তেমন কিছু করার থাকে না। ছোট মাঠ, তারপরে ওখানে আম্পায়ারিং খুব ভালো হয় না। ফলে সবাই স্টাম্প গার্ড করে, স্টাম্প ঢেকে রেখে লেগ সাইডে সমানে পিটাতে থাকে। ছোট মাঠে লেগে মারামারি ছক্কা। এখানে আসলে কোনো বোলার ওভারে ২০-২৫ রানের কম দিয়ে আসলেই তারে ভালো বোলার মনে করা হয়। কিছু করার নাই বোলারদের। বোলারদের আক্ষরিক অর্থে কিছু করার নেই। আপনি টেপ টেনিসের এত ব্যাটিং তারকার নাম জানেন। কয়টা বোলিং তারকার নাম জানেন বলেন তো? প্রচুর ব্যাটিং তারকার নাম কিন্তু আপনি জানেন। মানে আমরা যারা টেপ টেনিসের খোঁজ খবর রাখেন তারা জানেন যে বাংলাদেশে অন্তত ৫-৬ জন সুপারস্টার আছে টেপ টেনিসে। কিন্তু বোলার কয়টার নাম জানেন? আমি জানতাম শুধু রকেট সুমনের নাম। এছাড়া এই সাকলায়েনের নামটা এই কিছুদিন আগে, বছরখানেক আগে থেকে শোনা শুরু করছি যে সাকলায়েনও খুব ভালো বোলার। এখন রকেট সুমনের ব্যাপারটা আমি দেখি নাই রকেট সুমনের খেলা সামনাসামনি, কিন্তু শুনছি যে ওর নাকি মূলত টেপ টেনিসেই অনেক জোরে বল করে। সেজন্যই সুমনের নাম রকেট সুমন হয়েছে। আর এই যে ছেলেটা সাকলায়েন, এ একটা জিনিস বুঝছে যে টেপ টেনিসে ওর পক্ষে, এমনিতে টেপ টেনিসে রকেট সুমন ছাড়া কাউরে শুনি নাই যে গতি দিয়ে টেপ টেনিসে সার্ভাইভ করতে পারছে। টেপ টেনিসে বোলাররা সার্ভাইভই করতে পারে না। প্রথম কথা হচ্ছে সেটা। দ্বিতীয় কথা, যারা সার্ভাইভ করে তারা মূলত গতিহীনতা দিয়ে সার্ভাইভ করে। স্লো বোলিং দিয়ে, পেস ভেরিয়েশন দিয়ে সার্ভাইভ করে। কোনোভাবে যদি স্টাম্পে বল রেখে একটু পেস এদিক ওদিক করে যে পরের বলটা অনুমান করা যাবে না, এরকম কিছু একটা করতে পারে, তাহলে হয়তো সার্ভাইভ করা যায়। এই জায়গাটায় সাকলায়েন একটা বিরল ব্যতিক্রম হয়ে গেছে। সাকলায়েন যতটা উইকেট টেকিং অ্যাবিলিটি, দেখেন টেপ টেনিসের ওই যে খেলাটা হয় ওইখানে উইকেট নিয়ে দাও ক্যাপ্টেনের এই প্রেশার খুব বেশি থাকে না। প্রেশার থাকে তুই কত কম রান দিতে পারিস, এই ওভারটা কোনোভাবে চালায় কত কম রান দিতে পারিস। তো সেটা করতে গিয়ে ও যেটা শিখছে, একই অ্যাকশনে নানা রকম স্লোয়ার দিতে শিখছে। ও কিন্তু কাটার দেয়, কিন্তু সেটা খুব বেশি না। ও মূলত বলটা রোল করায়, কখনো কখনো নিচের দিকে চাপ দেয়, দিয়ে যেভাবেই হোক গতিটার নানা রকম ওঠানামা করে। মানে মানুষের ২ রকম স্লোয়ার থাকে, ৩ রকম স্লোয়ার থাকে। ও একই অ্যাকশনে কয়েক রকম পেস ভেরিয়েশন করে। শুধু স্লোয়ার বারবার বললে হয় কি, ও যে একটু এর ভিতরে কখনো পেস বাড়াচ্ছে, কখনো কমাচ্ছে, এটা ঠিক বোঝা যায় না। ও আসলে নানা রকম পেস ভেরিয়েশন করে। ও সুইং নিয়ে কোনো কাজ করতে যায় না, গতি নিয়ে কোনো কাজ করতে চায় না। ও শুধুমাত্র পেস ভেরিয়েশনের উপরে এই একটা বিরাট দখল অর্জন করছে। সেটা করছে মূলত সার্ভাইভালের কারণে, যে আমাকে টিকে থাকতে হবে এই টেপ টেনিস জগতে। সেটা টিকে থাকতে গিয়ে ও দেখছে যখন ক্রিকেট বলে আসছে, ও দেখছে ওমা ওই কাজগুলো করলে তো আমি ক্রিকেট বলেও রান দিই না, আমার বল কেউ খেলতে পারে না। আর ক্রিকেট বলে ওই কাজগুলো করলে বলটা আরো বেশি কথা শোনে। টেপ টেনিসের যে ওইরকম আপনি জানেন, ওই যে বললাম যে ৪৫-৫০ মিটারের মাঠ, ওখানে ব্যাটসম্যানরা যাচ্ছে তাই করার সুযোগ পায়। ক্রিকেট বলে তো সেই সুযোগ নেই। কিন্তু ক্রিকেট বলে সে তো তার বেসিক স্কিলটা ওইরকম নিয়ে আসতেছে। ফলে তারে আদৌ আর খেলা যায় না। দেখেন গত বেশ কিছু ম্যাচে আমি যে ম্যাচগুলো ফলো করলাম, কোনোটাই সে ৬ এর উপরে রান দিছে বলে মনে হয় না। বেশিরভাগ ম্যাচে ৫, ৪ এরকম রান খরচ করে। ফলে সে আসলে এখানে একটা ইউনিক স্কিলের অধিকারী হয়ে গেছে। যদিও ও বলতেছিল, আমি সকালে ওর সঙ্গে কথা বলছি, তো ও বলতেছিল যে ও মূলত এই স্লোয়ার দেয়ার ব্যাপারে ও বেশ ফলো করতো ডিজে ব্রাভোর খেলা। ডোয়েন ব্রাভো আপনাদের মনে আছে নিশ্চয়ই। ডিজে ব্রাভো খুব স্লোয়ারে ওস্তাদ ছিলেন এবং ওই পেস ভেরিয়েশন করে সেই কাজগুলো করতো।
ফলে সাকলায়েন ওটাও করছে, যেমন ফলো করছে সেরকম সার্ভাইভালটাও তার জন্য একটা উপকারী হয়েছে। এটা অবশ্য আমি অন্যান্য বোলিং স্পেশালিস্ট যারা আছে তাদের সঙ্গে আলাপ করে একটা ধারণা পেলাম যে টেপটেনিসের সার্ভাইভাল থিসিসটা ওর এই জায়গাটায় খুব আগায় দিছে এবং ও এই জায়গায় নিজের ডেভেলপমেন্টের জন্য অনবরত কাজ করে যাচ্ছে, অনবরত। দেখেন ও ৫-৬ বছর আসছে ঢাকার ক্রিকেটের সার্কিটে, এরপর থেকে ও নিজেকে নিয়ে যে পরিমাণে কাজ করে, কাজ না করলে আপনি চিন্তা করেন একটা ছেলে ফার্স্ট ডিভিশন থেকে উঠ করে এ দলে চলে আসা। আমাদের নির্বাচকদের প্রতি ব্যাপক শ্রদ্ধা রেখেই বলতেছি, আমাদের নির্বাচকরা তো মানে লোয়ার ডিভিশনগুলোতে এত বেশি চোখ দেন না, কিন্তু সেখানে সে এত ভালো করছে, এত ভালো করছে যে তারে অ্যাভয়েড করা যায় নাই। এবং এইটা মনে হয় বহুকালের মধ্যে আমাদের এই মেকানিক্যাল সিস্টেম চালু হওয়ার পর থেকে কেউ কে আসছে এরকম সরাসরি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে একদম ন্যাশনাল কোনো টিমে ন্যাশনাল জার্সি পরে ফেলছে আমি মনে করতে পারি না। বহুকালের ভিতরে একটা ছেলে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো চলে আসছে, অবশ্যই সিলেক্টরদের কৃতিত্ব প্রাপ্য এবং সেই ছেলেটা অজস্র পরিশ্রম করে যাচ্ছে, অজস্র। সে এখনো এই পেস ভ্যারিয়েশন, কাটার, স্লোয়ার এগুলো নিয়ে কাজ করতেছে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে ও এখানে থামতে চায় না। ওর ধারণা এবং ও এই বোঝাবুঝিটা খুব দারুণ। ও যেটা বুঝে সেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে প্রতিটা বলকে আসলে অনুমানের অযোগ্য করে ফেলা, যে আমি পরের বলটা কি করব এটা কেউ অনুমান করতে পারবে না। আমার রিস্ট পজিশন, অ্যাকশন, রিলিজ পয়েন্ট কোনোটাই খুব একটা চেঞ্জ করব না, ওই সেম অবস্থায় রেখে আমি কত রকম ভেরিয়েশন করতে পারি, সেটার জন্য যদি আরও অস্ত্র বাড়াইতে হয় তাই করব। এবং আমি ওকে জিজ্ঞেস করলাম যে সেক্ষেত্রে আপনি কি বাংলাদেশে এই কাজগুলোতে সবচেয়ে যে ওস্তাদ ক্রিকেটারটা তার সঙ্গে দেখা করছেন? তা বলে জি আমি মুস্তাফিজুর সঙ্গে দেখা করছি, কথা বলছি, ওনার সঙ্গে কিছুদিন মানে একটু এগুলা নিয়ে কাজও করতেছি। তাহলে আরেকজনের সঙ্গে তাইলে একটু কষ্ট করে দেখা করেন, মাঠে পাবেন কিনা, কবে পাবেন, কিভাবে পাবেন জানি না, সেটা হচ্ছে মাশরাফি। এই জিনিসটা আরেক ওস্তাদ বাংলাদেশে মাশরাফি, পেস ভেরিয়েশন, কাটার অমুক তমুক দিয়ে একদম মানে খেলাকে নিয়ন্ত্রণে রেখে দেওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় ওস্তাদদের একজন হচ্ছে মাশরাফি। তো নিশ্চয়ই সে আরো অনেকের সঙ্গে কাজ করবে, সে তারেক আজিজের সঙ্গে কাজ করতেছে, কোচ এখন, আগে ন্যাশনাল টিমের বোলার ছিল, সে মূলত এগুলা নিয়ে কাজ করতেছে তার টুনে আরো অস্ত্র বাড়ানোর জন্য। এই জায়গাটায় আমাদের একটা খুব পজিটিভ একটা সিগন্যাল। আমি বলি যে যদিও ও এখন আর বাচ্চাটা নাই, কিন্তু স্টিল ও তো বেশ ছোট মানুষ। সে জায়গায় সুবিধা যেটা যে আমরা তো অনেকগুলো স্পিড স্টার পাচ্ছি গত কয়েক বছর ধরে। নাহিদ রানা, তারপরে তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় দারুণ গতিতে উঠে আসতেছে। রিপন মন্ডল স্পিড স্টার না হলেও দুর্দান্ত পেসার, তার সুইং টুইং এর দখল খুব ভালো, হাসান খুব ভালো করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে রান আটকায় ফেলা, খেলাটাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা স্লোনেস দিয়ে, এই জিনিসটা কিন্তু মুস্তাফিজের পরে একটা গ্যাপ হয়ে যাওয়ার ভয় ছিল, যে মুস্তাফিজ যাওয়ার পরে আমাদের এই জিনিসটাকে সামাল দিবে, যে আসলে প্রতিপক্ষের সমস্ত উত্তেজনায় পানি ঢেলে দিবে। সেই জায়গাটা সাকলায়েন চাইলে দখল করতে পারে। সাকলায়েনের সামনে এটা একটা দারুণ সুযোগ যে সে তার মুস্তাফিজ ভাইয়ের বিকল্প হয়ে উঠতে পারে। আমাদের জন্য এটা একটা দারুণ সম্ভাবনা, দারুণ সম্ভাবনা। এই ছেলেটা শুধু বিদ্যুৎ চমক না হয়ে লম্বা একটা আলোর রেখা হোক, সেই প্রত্যাশা থাকলো। এবং সাকলায়েন ছেলেটা অন্তত, আমি জানি না ও এরকম ভিডিও কন্টেন্ট দেখে কিনা, দেখলে আমি তাকে রিকোয়েস্ট করবো যে আপনি এইসব ইনফিনিটি কমপ্লেক্সের ব্যাপারে কান দেবেন না। কেউ আপনাকে এই টেপ টেনিসের খেলোয়াড় বলে ছোট করতে চায় না। যারা বলে তারা মূলত বোঝাতে চায় যে আপনি আসলে কত স্ট্রাগল করে এখানে আসছেন। এটা গর্বের ব্যাপার, গর্ব করবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা।